ঢাকা কলেজ ইতিহাস বিভাগের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন পারভিন, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব MA শেষ বর্ষের বাংলার সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়সমূহ। এই কোর্স থেকে প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সম্পর্কে। তোমরা জানো, প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে গ্রন্থাকারে লিখিত উপাদানের অনেক অভাব রয়েছে। ফলে এই লিখিত উৎসের অভাবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব অপরিসীম। এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি, যেমন তাম্রপট, তাম্রলিপি, পাথরে উৎকীর্ণ লিপি, তারপর আছে মুদ্রা, এরপরে হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ। তো প্রথমেই আসি তাম্রপট বা তাম্রলিপি বা পাথরে উৎকীর্ণ লিপি সম্পর্কে আমরা একটু প্রথমে জেনে নেই। প্রাচীন লিপি বা এই লেখগুলোর গুরুত্ব প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর গুরুত্ব এজন্যই বেশি যে এই তাম্রলিপি বা তাম্রপটগুলো অথবা উৎকীর্ণ লিপিগুলো এগুলো পাথর, তামা বা ব্রোঞ্জের ফলক অথবা পোড়ামাটির ফলকের উপর রচিত হয়েছিল। এবং এই তামা, পাথর বা ব্রোঞ্জের ফলকের উপর রচিত হওয়ার কারণে এদের মধ্যে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। তাছাড়া অন্য উপাদানগুলো থেকে যে তথ্যগুলো আমরা পাই সেগুলোকে এই লেখর মাধ্যমে সেগুলোর সত্যতা যাচাই করা হয়। বাংলার আর্থসামাজিক, বিশেষ করে প্রশাসনিক ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রায় শতাধিক তাম্রশাসন পাওয়া গেছে। বাংলার প্রেক্ষিতে বা বাংলার ক্ষেত্রে এই তাম্রশাসনগুলো মূলত ভূমির সাথে সম্পর্কিত রাজকীয় দলিল ছিল। অর্থাৎ বাংলার প্রেক্ষাপটে যে তাম্রশাসনগুলো আমরা পেয়েছি সেগুলো মূলত ভূমি সম্পর্কিত রাজকীয় দলিল। রাজার অনুমোদন ছাড়া কোনো তাম্রশাসন প্রকাশিত হতো না। এসব তাম্রশাসন থেকে তৎকালীন সময়কার ভূমি ব্যবস্থার বিস্তারিত তথ্য পাওয়া যায়। ভূমি ব্যবস্থার তথ্য ছাড়াও এসব তাম্রশাসন থেকে ধর্মীয় বিবরণ, রাজাদের বংশতালিকা এবং রাজাদের কৃতিত্ব এই সকল বিষয় তাম্রপটে উৎকীর্ণ থাকত। তো লিপি উৎকীর্ণ করার সময়ে যেসব প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত থাকতেন তাম্রশাসনগুলোতে অথবা সেই লিপিগুলোতে ওই সব প্রশাসনিক কর্মকর্তাদের নাম এবং ওইসব প্রশাসনিক কর্মকর্তাদের যে দায়িত্ব সেই দায়িত্বসমূহ লিপিবদ্ধ হতো। এসব বিষয় ছাড়াও এসব তাম্রশাসনে ভূমির অবস্থান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া থাকত। বাংলায় প্রাপ্ত লিপিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে গুপ্তপূর্ব এবং গুপ্তযুগ, আরেকটি হচ্ছে
গুপ্ত পরবর্তী যুগ। তো প্রথমেই আসি যে গুপ্ত পূর্ব এবং গুপ্ত যুগ। এই যুগের প্রায় 12টি লিপি পাওয়া গেছে। এ সময়ের যে লিপিগুলো আমরা পাই সেগুলো ছোট আকারের। উৎকীর্ণ করার সময় অর্থাৎ লিপিগুলো যখন উৎকীর্ণ হতো সেই সময়ে একটা সুনির্দিষ্ট ছক থাকতো এই লিপিগুলো। সেগুলো হচ্ছে কি যে প্রথমে ধর্মীয় শ্লোক অথবা রাজ প্রশস্তি, এরপরে আসতো আবেদনকারী, তারপর অর্থাৎ যিনি ভূমির জন্য আবেদন করেছেন তার নাম, এরপরে যাচাই করা, তারপর অনুমোদন ঘোষণা, এরপরে ভূমির বিস্তারিত বিবরণ, তারপরে রাজার নাম, এরপর তারিখ এবং খুদাইকারী অর্থাৎ যিনি লিপিটি উৎকীর্ণ করেছেন। এই গেল গুপ্তপূর্ব এবং গুপ্ত যুগের লিপি। তাহলে আমরা কি জানলাম যে গুপ্তপূর্ব এবং গুপ্ত যুগের প্রায় 12টি লিপি পাওয়া গেছে। এরপরে আসে গুপ্ত পরবর্তী যুগ। এই যুগের তাম্রপটে কিছু বিবরণ দেওয়া হতো। এখানে পরপর উৎকীর্ণ হতো ধর্মীয় শ্লোক, তারপর প্রশস্তি, রাজধানী, তারপর আবেদনকারী, তারপর ভূমির অবস্থান, রাজকর্মচারীদের অনুমোদন, এরপরে রাজার নাম, তারিখ, ধর্মের দোহাই এবং উৎকীর্ণকারীর নাম। এইসব উৎস থেকে রাষ্ট্রীয় পর্যায়ের ধর্মের অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়। তাম্রশাসন হলো মূলত রাজকীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের দলিল, তাই স্থানীয় ঘটনা ছাড়া পূর্ণাঙ্গ তথ্য এগুলো ধারণ করে না। গুপ্তযুগ থেকে সেন যুগ পর্যন্ত কোনো ধারাবাহিক ইতিহাস এর মাধ্যমে তৈরি করা যায় না, ফলে ফাঁক থেকে যায়। তাছাড়া এইসব তাম্রশাসনগুলোতে যে সময়কাল উল্লেখিত ছিল বা উল্লেখিত হয়েছে সেগুলো রাজাদের রাজাঙ্ক অনুসারে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সনে নয়। তাই সময়কাল নির্ণয়ে লিপিতাত্ত্বিক বিচারের সাহায্য নিতে হয়। এই সমস্ত সীমাবদ্ধ থাকা সত্ত্বেও বাংলার প্রশাসনিক ইতিহাস রচনার ক্ষেত্রে তাম্রশাসনগুলো মুখ্য ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল যে প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে এই তাম্রশাসন, তাম্রলিপি বা পাথরে উৎকীর্ণ লিপিগুলোর গুরুত্ব। তো এইগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করে আলোচনা করেছি। একটা হচ্ছে গুপ্তপূর্ব এবং গুপ্ত যুগের প্রাপ্ত লিপিসমূহ, আরেকটা হচ্ছে গুপ্ত পরবর্তী যুগের লিপিসমূহ। এবার আমরা জানব যে প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে মুদ্রার অবদান কী ছিল। সার্বভৌম রাজারাই মুদ্রা প্রচলন করতে পারত। মুদ্রায় রাজার নাম, স্থান, তারিখ এসব বিষয় উল্লেখ করা থাকত। এছাড়াও এসব বিষয়ের বাইরেও কোনো বিশেষ ঘটনা এই মুদ্রাগুলোতে স্থান পায়। তবে সব মুদ্রায় রাজার নাম এবং সাল থাকে না। কোনো কোনো মুদ্রায় আবার রাজা রানী দুজনেরই ছবি থাকে। মুদ্রাগুলো
আমাদেরকে সেই সময়ের বাণিজ্য সম্পর্কে ধারণা দেয়। অর্থাৎ আমরা বলতে পারি প্রাচীন বাংলার অর্থনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে মুদ্রাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মুদ্রাগুলো বাংলায় পাওয়া গেছে সেগুলোর যে আকার যদি আমরা একটু দেখি, তাহলে আকারগুলো ছিল আয়তাকার, বর্গাকার এবং গোলাকার। মুদ্রাগুলোকেও আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা প্রথমে আলোচনা করব ছাপাঙ্কিত মুদ্রা সম্পর্কে। এসব ছাপাঙ্কিত মুদ্রার 2 পিঠেই, তোমরা জানো যে একটা মুদ্রার 2টা পিঠ থাকে, এই পিঠ এবং উপিঠ। তো এইসব ছাপাঙ্কিত মুদ্রার উভয় পিঠে গাছ, তারপর মাছ, অস্ত্র, ত্রিশূল, কোনো বস্তু বা কোনো পশুর বা কোনো মানুষের ছবি এগুলোতে অঙ্কিত থাকত। ছাপাঙ্কিত কোনো কোনো মুদ্রায় 3 থেকে 5টি 5 মার্ক, আবার কোনো মুদ্রার উভয় পাশেই একাধিক ছবি থাকত। এই সময়ে ছাপাঙ্কিত মুদ্রা তৈরিতে তামা ব্যবহার করা হতো। অবশ্য রৌপ্য মুদ্রাও আবিষ্কৃত হয়েছে। এই ছাপাঙ্কিত মুদ্রাগুলো থেকে 172টি চিহ্ন শনাক্ত করা হয়েছে। এই চিহ্নগুলো তৎকালীন সমাজ ও অর্থনীতির ধারক। বাংলার যেসব স্থানে ছাপাঙ্কিত মুদ্রা পাওয়া গেছে সেখানে বাণিজ্য কেন্দ্র ছিল বলে ধারণা করা হয়। বগুড়ার মহাস্থানগড়ে প্রথম এ ধরনের মুদ্রা পাওয়া যায়। এছাড়াও বানগড়, ওয়ারি বটেশ্বরে এই ছাপাঙ্কিত মুদ্রা পাওয়া গেছে। ছাপাঙ্কিত মুদ্রা ছাড়াও আরেকটি ছিল যে ছাঁচে ঢালা তাম্র মুদ্রা। তো পশ্চিমবঙ্গ, চন্দ্রকেতুগড়, হরিনারায়ণপুর, তারপর তমলুক, মহাস্থানগড় এবং বানগড় থেকে এই ছাঁচে ঢালা তাম্র মুদ্রা পাওয়া গেছে। কখনো কখনো তামার স্থানে রূপা ব্যবহার করা হয়েছে। এই ছাঁচে ঢালা তাম্র মুদ্রাগুলোর আকার ছিল আয়তাকার, বর্গাকার এবং ডিম্বাকার। প্রথম শতকে কুষাণদের আগমনের ফলে এই অঞ্চলে স্বর্ণ মুদ্রার প্রচলন হয়। কারণ তোমরা জানো কুষাণরা ব্যবসা ক্ষেত্রে অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে কুষাণরা ছিল অপ্রতিদ্বন্দ্বী। ছাপাঙ্কিত মুদ্রা, ছাঁচে ঢালা তাম্র মুদ্রা এই দুটো ছাড়াও আরেক ধরনের মুদ্রা প্রচলিত ছিল, সেটা হচ্ছে অনুকরণ মুদ্রা। এই অনুকরণ মুদ্রাগুলো ছিল সর্বভারতীয় রাজাদের মুদ্রার অনুকরণে। অবশ্য এইসব অনুকরণ মুদ্রায় কম দামি ধাতু দ্বারা এই মুদ্রাগুলো তৈরি হতো, যা ছিল এই অঞ্চলের অর্থাৎ বাংলা অঞ্চলের মানুষের উদ্ভাবনী শক্তির পরিচয় বহন করে। এই কম দামি ধাতুর তৈরি অনুকরণ মুদ্রাগুলো স্বাধীন এবং সার্বভৌম কর্তৃপক্ষ না থাকার কারণে মুদ্রার কোনো স্বকীয়তা ছিল না। তবু এই মুদ্রাগুলোর যে আকৃতি ও ধরন ছিল সেগুলো ছিল গুরুত্বপূর্ণ। সেই যুগের অর্থনৈতিক সূচক হিসেবে এই মুদ্রাগুলোকে ধরা হয়। অর্থাৎ এই মুদ্রাগুলো ছিল সেই যুগের অর্থনৈতিক সূচক।
গুপ্ত যুগে বাংলার সমৃদ্ধির পরিচয় পাওয়া যায় প্রাপ্ত মুদ্রাগুলো থেকে। শশাঙ্কের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা পাওয়া গেছে, শশাঙ্কের সময়কাল। দক্ষিণ পূর্ব বাংলায় প্রাপ্ত মুদ্রা, রৌপ্য মুদ্রাও ওই এলাকার অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলার বাণিজ্যিক সমৃদ্ধির পরিচয় বহন করে। পাল ও সেন আমলে মুদ্রা পাওয়া যায়নি বা মুদ্রা অনুপস্থিত। এই মুদ্রার অনুপস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে বলা হয় যে সেই সময়ে বাংলার অর্থনীতি ছিল কৃষিভিত্তিক এবং বহির্বিশ্বের সাথে তেমন একটা বাণিজ্য ছিল না, এবং অভ্যন্তরীণ যে বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য যেগুলো ছিল, যা ছিল তা পূর্বেকার আমলের স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ভিত্তিতেই চলত। তো যাই হোক, মানে এইসব কারণেই আসলে পাল এবং সেন যুগে মুদ্রার অনুপস্থিতি লক্ষ্য করা যায়। মাধ্যমে প্রাপ্ত তথ্য সত্যভিত্তিক এবং সহজে গ্রহণযোগ্য হয়। অর্থাৎ আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি যে মুদ্রা থেকে আমরা যে তথ্য পাই সেগুলোকে সত্য বলে ধরে নেওয়া হয় এবং ঐতিহাসিকেরা একে সহজে গ্রহণ করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে মুদ্রার গুরুত্ব এবং তাম্রলিপি, তাম্রপট এবং শিলালিপিগুলোর কি ভূমিকা ছিল সে সম্পর্কে জানলাম। এবারে আমরা জানব যে প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কি ধরনের ভূমিকা পালন করে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে বলা হয়ে থাকে ইতিহাসের উৎস হিসেবে, এটিকে জীবন্ত দলিল বলা হয়ে থাকে। বিগত অর্ধ শতকে বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় আবিষ্কৃত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। এসব আবিষ্কার প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে 12 শতক পর্যন্ত বাংলার ইতিহাসে নতুন অনেক বিষয় বা উপকরণ সংযোজন করেছে। অর্থাৎ যে প্রত্নস্থলগুলো বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো থেকে আমরা প্রাগৈতিহাসিক কাল থেকে 12 শতক পর্যন্ত যে ইতিহাস ছিল সেই ইতিহাসে নতুন অনেক উপকরণ সংযোজন করেছে। প্রাচীন বাংলার অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এ কথাই প্রমাণ করে যে কোনো গুরুত্বপূর্ণ স্থান গড়ে ওঠার পেছনে নদীর অসামান্য ভূমিকা ছিল বা প্রভাব ছিল। মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, বানগড়, ওয়ারী-বটেশ্বর, কর্ণসুবর্ণ, চন্দ্রকেতুগড়, তাম্রলিপি বা তাম্রলিপ্তি এগুলো বাংলার গুরুত্বপূর্ণ প্রত্নস্থান। বগুড়ার মহাস্থানগড়ে আবিষ্কৃত হয়েছে বাংলার প্রাচীনতম নগরী পুণ্ডবর্ধন। সেখান থেকে বাংলার হিন্দু এবং বৌদ্ধ যুগের জীবনযাত্রার নানা নিদর্শন সেখান থেকে আমরা পেয়ে থাকি। প্রাচীন যুগের ভাস্কর্য, পোড়ামাটির ফলক, স্থাপত্য নিদর্শন এখান থেকে উদ্ঘাটিত হয়েছে। এখানকার অর্থাৎ মহাস্থানগড়ের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো হলো বৈরাগীর ভিটা,
গোবিন্দ ভিটা, ক্ষুদাই পাথর ভিটা। অষ্টম শতকে ধর্মপাল তার পিতৃভূমি বরেন্দ্রতে এক বিশাল এবং সুউচ্চ মন্দির স্থাপনের সংকল্প করেন এবং এই লক্ষ্যে তিনি সোমপুর বিহার নির্মাণ করেন। এই কথা আমরা অনুমান করি, অর্থাৎ অষ্টম শতকে ধর্মপাল তার পিতৃরাজ্যে একটি সুউচ্চ এবং বিশাল মন্দির স্থাপনের লক্ষ্যেই এই সোমপুর বিহার নির্মাণ করেছিলেন বলে অনুমান করা হয়। তো ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ এই বৌদ্ধ বিহারের স্থাপত্য পরিকল্পনা এবং এর নির্মাণ শৈলীতে এই যুগে শৈল্পিক উৎকর্ষের প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ ধর্মপাল কর্তৃক নির্মিত এই সোমপুর বিহার ছিল এই ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার, এবং এর যে স্থাপত্য এবং নির্মাণ কৌশল সেটা এই যুগের মানে সেই যুগের শৈল্পিক উৎকর্ষের প্রমাণ পাওয়া যায়। পাহাড়পুর বর্তমান নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত। পাহাড়পুরে প্রাপ্ত পোড়ামাটির ফলকসমূহে আবহমান বাংলার জনজীবনের চিত্র বর্ণনা করা হয়েছে বা বিধৃত হয়েছে। এই দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে এই ফলকসমূহ অর্থাৎ পাহাড়পুরে প্রাপ্ত ফলকসমূহ সামাজিক ইতিহাস রচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সপ্তম থেকে 11 শতকের মধ্যে কুমিল্লার লালমাই পাহাড়কে ঘিরে গড়ে উঠেছিল এক বিশাল বৌদ্ধ সভ্যতার কেন্দ্র। এখানকার গুরুত্বপূর্ণ কয়েকটি নিদর্শন হল শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার প্রভৃতি। খড়গ এবং দেববংশীয় খড়গ এবং চন্দ্রবংশীয় রাজাদের কীর্তি আমাদের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। তাম্রশাসনে উল্লেখিত দেবরাজাদের রাজধানী দেবপর্বত লালমাই এলাকাতেই অবস্থিত ছিল। ময়নামতির প্রত্নসামগ্রী দক্ষিণ পূর্ব বাংলার ইতিহাসের ক্ষেত্রে নতুন তথ্য সরবরাহ করেছে। পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার পাণ্ডু রাজার ঢিবিতে প্রাপ্ত নিদর্শনসমূহ থেকে বলা যায় যে প্রায় 3000 বছর আগে ভারতবর্ষের পশ্চিম এবং মধ্য অঞ্চলে যে সভ্য জাতির বাস ছিল বা বসবাস ছিল তার সমসাময়িক কালে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলেও উন্নত সভ্যতার অস্তিত্ব ছিল। অর্থাৎ পাণ্ডু রাজার ঢিবিতে প্রাপ্ত নিদর্শনসমূহ থেকে আমরা বলতে পারি যে দক্ষিণ পূর্ব 3000 বছর আগে ভারতবর্ষের পশ্চিম এবং মধ্য অঞ্চলে যে সভ্য জাতির বসবাস ছিল তার সমসাময়িক বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলেও উন্নত সভ্যতার অস্তিত্ব ছিল। মেদিনীপুর জেলার তমলুকের প্রত্ন নিদর্শনাদি প্রাচীন বন্দরনগরী তাম্রলিপ্তি বলে শনাক্ত হয়েছে। তাম্রলিপ্তিকে অনেকেই গ্রিক ল্যাটিন বিবরণীর গাঙ্গে বন্দর বলে মনে করেন।
বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রত্নস্থলের নাম হচ্ছে ওয়ারী বটেশ্বর। এই ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলার বেলাবো উপজেলার পুরাতন যে ব্রহ্মপুত্র, সে ব্রহ্মপুত্র এবং আড়িয়াল খাঁ নদীর মিলনস্থল থেকে 3 কিলোমিটার পশ্চিমে কয়রা নামক একটি প্রাচীন নদী, সেই নদীর দক্ষিণ তীরে এই ওয়ারী বটেশ্বরের অবস্থান। প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলীপ কুমার চক্রবর্তীর ভাষ্য অনুসারে সিন্ধু সভ্যতার পরবর্তী কিছু নিদর্শন এখানে পাওয়া গেছে, অর্থাৎ বাংলাদেশের প্রাচীনতম নগরীর মর্যাদায় অভিষিক্ত করা যায় যে ওয়ারী বটেশ্বরকে। যেহেতু প্রত্নতত্ত্ববিদ এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দিলীপ কুমার চক্রবর্তীর ভাষ্য অনুযায়ী সিন্ধু সভ্যতার পরবর্তী সভ্যতার কিছু নিদর্শন এখানে পাওয়া যায়। এই কারণে বাংলাদেশের প্রাচীনতম নগরীর মর্যাদায় এই ওয়ারী বটেশ্বরকে অভিষিক্ত করা যায়। সম্প্রতি আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে বিশেষজ্ঞ মহলে মতভেদ থাকলেও সবাই মনে করেন প্রাচীন সভ্যতার নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। খনন, গবেষণা, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশের প্রাচীন ইতিহাস নতুন করে লিখতে হবে। গবেষণায় দেখা যায় যে খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে 1ম খ্রিস্টাব্দ পর্যন্ত ওয়ারী বটেশ্বর ছিল এক সমৃদ্ধ অঞ্চল। এখানকার খনন কার্যের ফলে যে প্রাপ্ত যে নিদর্শনগুলো, সেগুলো নেদারল্যান্ডে কার্বন 14 পদ্ধতিতে পরীক্ষা করা হয় এবং এই পরীক্ষায়, অর্থাৎ কার্বন 14 পদ্ধতিতে পরীক্ষায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী এগুলো 2450 বছর পূর্বের, অর্থাৎ খ্রিস্টের জন্মেরও 450 বছর পূর্বের মৌর্য বংশের সমসাময়িক সভ্যতা গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করলাম যে প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে এই প্রত্নতাত্ত্বিক উপাদানের কি অবদান ছিল বা এগুলোর কি গুরুত্ব ছিল। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।